मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुम फानजीर ও রব্বাকা ফাকাব্বির। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যার অশেষ রহমতে আমরা দুনিয়াবী জীবনের কর্মব্যস্ততাকে পাশে রেখে বাদ দিয়ে দিন ইসলাম সম্পর্কে জানার জন্য আমরা এখানে হাজির হতে পেরেছি। সে মহান আল্লাহ তাআলার প্রথমে প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার মুক্তির দূত, সর্বকালের সেরা মানব, যার মাধ্যম দিয়ে আমরা আমাদের এই জীবন বিধানকে পরিপূর্ণরূপে পেয়েছি, সেই মহান রাষ্ট্রনেতা, মহান নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতঃপর মঞ্চে উপস্থিত জামাত ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমিরা হালকা জনাব নুরুদ্দিন সাহেব, উপস্থিত জামাত ইসলামী হিন্দের সেক্রেটারি হালকা তথা স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, প্রাক্তন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রফিক সাহেব, উপস্থিত জামাতের প্রাক্তন আমিরা হালকা জনাব ডক্টর রহমত আলী খান সাহেব, উপস্থিত জামাত ইসলামী হিন্দের রাজ্য স্তরের বিভিন্ন দায়িত্বশীল ভাইরা এবং স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া রাজ্য সম্পাদক আব্দুল্লাহ আল কাফি সহ এসআইওর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা এবং সামনে উপবিষ্ট বয়স্ক বাবাজিরা এবং ভাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা এবং যে সমস্ত বন্ধুরা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পথ চলতি মানুষ যারা আজকে এই আওয়াজ আমাদের পাচ্ছেন, আমি সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা নির্ধারিত সময়ে এই সম্মেলন আমরা শুরু করতে পেরেছি এবং নির্ধারিত সময় মোতাবেক আমাদের যে প্রকাশ্য সমাবেশ, যে আলোচনা সেটা চলছে এবং ইতিপূর্বে যে আলোচনাগুলো আমি শুনেছি সে আলোচনা থেকে আমরা জানি যে আজকে আমাদের সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যক্তিগত জীবন, সমস্ত জায়গায় আমরা দেখলাম সেটা হচ্ছে যে একটা বিশৃঙ্খলা, একটা মূল্যবোধহীনতা সৃষ্টি হয়েছে এবং আজকে মানব রচিত এই মতবাদগুলো এবং মনুষ্য রচিত যে দর্শন, সে দর্শনগুলি নিজেদের জীবনে আমরা বাস্তবায়িত করার কারণে আমরা দেখলাম যে আজকে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। এবং একথা আমি স্পষ্টভাবে বলতে চাই যে আজকে সমস্ত সমস্যার মূল একটা কারণ কিন্তু রয়েছে এবং যে কারণ নিয়ে আমি আলোচনা করতে চাইছি, বিশেষ করে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমাদের ছাত্র যুব সম্প্রদায়ের যে মূল্যবোধহীনতা, নৈতিক অধঃপতন এবং তাদের সামনে যে বাতিলি ভোগবাদী চিন্তাভাবে দর্শন, বস্তুবাদী দর্শন, তাদের সামনে যে বিভিন্ন রঙিন হাতছানি আজকে যেভাবে আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, আগের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার ফলাফল কিন্তু আমাদের ছাত্র যুব সম্প্রদায়ের মধ্যে ছিল, যার কারণে আজকে দেখছি আমাদের এই অরাজকতা। বিশেষ করে আমরা বলতে পারি যে আজকে সমস্ত বিশৃঙ্খলার মূল একটা কারণ, বিশেষ করে আমাদের ভারতবর্ষের দৃষ্টিতে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আজকে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, কারণ আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আজকে যারা দেশ পরিচালনা করছে, যারা সমাজ পরিচালনা করছে, যারা বিভিন্ন রাজনৈতিক দল পরিচালনা করছে, আমরা এই কথা বলতে পারি সেটা হচ্ছে তারা আজকে নিঃসন্দেহে সাধারণ কোনো মানুষ নয়, নিঃসন্দেহে তারা আমাদের মতো মূর্খ নয়, নিঃসন্দেহে তাদের শিক্ষার চেতনা অনেক বড়, আমরা বলতে পারি তাদের লেজুর রয়েছে অনেক। কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় যে তারপরে সমস্ত নেতারা, এই সমস্ত মানুষ যারা যারা আজকে আমাদের সমাজ পরিচালনা করছে, এই দেশ পরিচালনা করছে, যারা আমাদের বিভিন্ন দায়িত্ব পালন করছে, তারা দেখা যাচ্ছে সমাজকে শোষণ করছে, তারা অর্থনৈতিকভাবে শোষণ করছে, সমাজকে বেহায়াপনার দিকে নিয়ে যাচ্ছে, সমাজে মানুষকে শোষণ করছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করছে, মানুষের মূল্যবোধকে, সংস্কৃতিকে তারা আজকে বেহায়াপনার দিকে তারা পরিচালিত করছে। এবং এর মূল কারণ যেটা সেটা হচ্ছে আজকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা। কারণ আপনারা জানেন যে শিক্ষা মানুষকে একটা মহৎ করে এবং শিক্ষার মাধ্যম দিয়ে মানুষ তার মানবীয় সত্তা ফিরে পায়। কিন্তু চরম দুঃখজনক বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা লাভ করার পরে প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের অধিকাংশ লোক শিক্ষা থেকে বঞ্চিত। আজকে যেখানে আমাদের মৌলিক অধিকার যে শিক্ষা,
সে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে আমাদের হায়ার সেকেন্ডারি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আজকে বিশ্ববিদ্যালয় কলেজ স্তরে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা দেখি সেটা হচ্ছে অধিকাংশ লোক, অনেক লোক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে এবং এটা একটা বড় সমস্যা আমাদের সামনে। পাশাপাশি এই যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা আমরা শিক্ষিত হচ্ছি, যারা শিক্ষিত হয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, এই শিক্ষার মধ্যে যে মানবীয় মূল্যবোধ, নৈতিকতার এতটাই চরম অবস্থা সৃষ্টি হয়েছে, যেখান থেকে একটা মানুষ শিক্ষিত হওয়ার পরে এই শিক্ষা ব্যবস্থার আলোকে নিজেকে গড়ে তোলার মাধ্যম দিয়ে প্রকৃত অর্থে মানুষ হিসেবে গড়ে উঠতে পারেনি। এবং বর্তমান সময়ে আমরা জানি যে বিশেষ করে ইউপিএ গভর্নমেন্ট যে নীতিতে এগোচ্ছে আর কি, সেটা হচ্ছে উদার নীতির চিন্তা ভাবনার নীতি। আজকে বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থার যে মূল্যবোধ, যে লক্ষ্য, যে উদ্দেশ্য যে ছিল, পুরোটাই তারা ব্যর্থ করে দিয়েছে। আমরা দেখেছি আজকে বাণিজ্যিকরণের মাধ্যম দিয়ে, আজকে শিক্ষাকে বেসরকারিকরণের মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে আজকে শিক্ষাকে একটা ব্যবসায় পরিণত করে দেওয়া হয়েছে এবং জাতিসংঘ পর্যন্ত বলছে যে শিক্ষা একটা বাণিজ্য, একটা পণ্য। এবং আমাদের বিড়লা আম্বানি গ্রুপ পর্যন্ত বলেছে সেটা হচ্ছে যে শিক্ষাটাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। আপনারা লক্ষ্য করেছেন যে আজকে আমাদের যে ইলেকট্রিসিটি যেটা ছিল সেটাকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে, আমাদের যেটা টেলিকম ডিপার্টমেন্ট ছিল সেটাকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে, আমাদের পেট্রোলিয়াম যে দপ্তর ছিল সেটাকেও বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে এবং ধাপে ধাপে রেলকে বেসরকারিকরণ করার চিন্তা ভাবনা করছে। এবং শিক্ষাক্ষেত্রে এই বাণিজ্যিকরণের বেসরকারিকরণ এতটাই হয়েছে যে সেখানে মূল্যবোধ, নৈতিকতা কোনো কিছু আজকে নেই। আজকে এমন একটা জায়গায় শিক্ষাকে দাঁড়িয়েছে যে আজকে শিক্ষা অর্জন করা শুধুমাত্র অর্থ দিয়ে সম্ভব। সেখানে কোনো নৈতিকতা, কোনো মূল্যবোধ, সেখানে কোনো চেতনা, সেখানে কোনো কিছু আজকে নেই। আমরা দেখেছি সেটা হচ্ছে যে আজকে একটা কাউন্টারের মতো হয়ে গেছে শিক্ষা। আপনি আজকে টাকা দিলে ডিগ্রি পেয়ে যাবেন, আপনার টাকা থাকলে আপনি এমবিবিএস হতে পারেন, আপনার টাকা থাকলে আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনার টাকা থাকলে আপনি অনেক সব কিছু করতে পারেন, শিক্ষা পেতে পারেন। আজকে শিক্ষাকে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে। আজকে শিক্ষার মধ্যে মূল্যবোধ, শিক্ষার মধ্যে সমাজ চেতনা, শিক্ষার মধ্যে মানুষের প্রতি মানুষের কর্তব্য, শিক্ষার মধ্যে পিতামাতার প্রতি কর্তব্য, এই শিক্ষার মধ্যে মূল্যবোধ না থাকার কারণে আমি মনে করি আজকে আমাদের সমাজ জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তার মূল কারণ হচ্ছে শিক্ষা। কারণ এই শিক্ষার মধ্যে তো বস্তুবাদী মানসিকতা আমাদের ভরে দেওয়া হচ্ছে। এই শিক্ষার মাধ্যম দিয়ে একটা মানুষকে ভাই বলে সম্বোধন করা যে শিক্ষা, সেটা আজকে আমরা হারিয়ে ফেলেছি। এই শিক্ষার মাধ্যম দিয়ে আমরা আমাদের কর্তব্য সম্পর্কে, সমাজের দায়িত্ব পালন সম্পর্কে আমরা আজকে কিন্তু পূর্ণ ওয়াকিবহাল হতে পারছি না, ব্যর্থ হচ্ছি আমরা। তাই তো দেখি আমরা যে ভারতবর্ষে যখন কেউ প্রধানমন্ত্রী, আপনার ডক্টর মনমোহন সিং, তিনি ভারতবর্ষে যে গুরুত্বপূর্ণ স্কলার আমরা বলতে পারি, কিন্তু ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে কীভাবে তিনি দেউলিয়া করে নিয়ে চলে যাচ্ছেন। আজকে ভারতবর্ষে যে সমস্ত মন্ত্রীরা যারা আজকে দুর্নীতি করছে, যারা করাপশন করছে, তারা কেউ অশিক্ষিত আপনি বলতে পারবেন না। আজকে ভারতবর্ষে যারা পরিচালনা করছে তারাও কেউ অশিক্ষিত আপনি এটা বলতে পারবেন না। আজকে যে শিক্ষার মাধ্যম দিয়ে স্রষ্টার আদর্শ নেই, যে শিক্ষার মাধ্যম দিয়ে মানুষের জীবনবোধ সম্পর্কে কিছু আসে না, যে শিক্ষার মাধ্যম দিয়ে এরকম যদি হয় যে দুনিয়াটা মস্ত বড় আর লুটে পুটে খাবো আমি, এই মানসিকতা যদি আমার মধ্যে তৈরি হয়, তাহলে সেই শিক্ষার মাধ্যম দিয়ে মানুষ তৈরি হওয়া সম্ভব নয়। এবং যার ফলাফল আমরা আজকে ভারতবর্ষের যে আলোচনা করে শুনছিলাম, তার ফলাফল কিন্তু আমরা ভারতবর্ষের সমস্ত জায়গাতে দেখছি। এবং এই মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে আমরা দেখেছি যে আজকে আমাদের যে শিক্ষাঙ্গনগুলি, আমরা জানি যে শিক্ষাঙ্গনগুলি হচ্ছে মানুষের তৈরি করার কারিগর। কারণ আজকে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে জাতির মেরুদণ্ডকে তৈরি করে শিক্ষাঙ্গনগুলি, ক্যাম্পাসগুলি তৈরি করে। চরম দুর্ভাগ্যের বিষয়, যারা পেপার পত্রিকা আপনারা পড়াশোনা করেন দেখবেন যে হার হামেশাই প্রতিদিন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে গণ্ডগোল লেগে থাকে। আপনারা যারা খবর রাখেন, রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ, নদিয়ার মাঝদিয়া কলেজ থেকে শুরু করে আপনার ডিরোজি মেমোরিয়াল কলেজ, হরিমোহন ঘোষ কলেজ, রিসেন্টলি আপনার যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত শিক্ষাঙ্গনগুলিতে আজকে দেখা যাচ্ছে চরম বিশৃঙ্খলা। সেখানে একটা পরিবারের ছেলেকে আজকে বিশ্ববিদ্যালয়ে বা হোস্টেল ক্যাম্পাসে পাঠিয়ে দেওয়ার পরে সে সঠিকভাবে তার জীবন, সঠিকভাবে তার মান রক্ষা করতে পারবে কিনা আমাদের অনেক সময় ভাবতে হয়। আজকে আমাদের একটা বোনকে আমি কলেজ ক্যাম্পাসে পাঠিয়ে দেওয়ার পরে আমি এটা জোর করে বলতে পারি না যে আজকে কলেজের ভিতরে গিয়ে আমার বোন ধর্ষণ হবে না, আমার দিদি ধর্ষিত হবে না, একথা আমরা আজকে জোর দিয়ে বলতে পারি না। আজকে কলেজ ক্যাম্পাসের মধ্যে আপনারা জানেন যে র্যাগিং সবচেয়ে চরম আকার ধারণ করেছে। আমাদের যত হোস্টেল রয়েছে, বিশেষ করে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং হোস্টেল যেগুলো রয়েছে, সেগুলোতে র্যাগিং একটা মানবীয় অধপতনের একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং হারামেশাই ইফতিজিং আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জায়গাতে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করা, ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা আজকে খুবই ন্যাচারাল হয়ে দাঁড়িয়েছে। এবং বিশেষ করে মদ থেকে শুরু করে সিগারেট, বিড়ি, গাঁজা, শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার থেকে শুরু করে যত রকম অন্যায়
মানে আপনার অনুষ্ঠান যেগুলো আপনারা জানেন, বিশেষ করে যারা পড়াশোনা করছেন কলেজ স্কুলে, বিশেষ করে নবীনবরণ অনুষ্ঠান এবং সোশ্যাল ফাংশন অনুষ্ঠানের নাম দিয়ে যা হয়, যা ভাষায় বর্ণনা করা যেতে পারে না এখানে। তো আজকে যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে, শিক্ষাঙ্গনগুলোর যে অবস্থা, যেখানে যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কোথায় গিয়ে দাঁড় করিয়েছে, আজকে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে বিশেষ করে যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়কে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কারণ যে যুব সম্প্রদায় এবং ছাত্র সম্প্রদায় হচ্ছে দেশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ। কারণ আজকে যারা সমাজ পরিচালনা করছে, আজকে যারা দেশ পরিচালনা করছে, তারা একসময় ছাত্র ছিলেন, তারা একসময় যুবক ছিলেন। আজকে যারা আমরা ছাত্র এবং যুব সম্প্রদায়, তারা দেশ পরিচালনা করব, তারা সমাজ পরিচালনা করব। কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় আপনারা জানেন যে আজকে যুব সম্প্রদায়ের এবং ছাত্র সম্প্রদায়ের নৈতিক অধঃপতন এই শিক্ষাঙ্গনগুলির জন্য এবং বর্তমানে শিক্ষা ব্যবস্থার জন্য এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একটা ছাত্রের কাছ থেকে তার দায়িত্ব, তার কর্তব্য আমরা আশা করতে পারি না। আপনারা জানেন যে ধর্ষণ কাণ্ডের ঘটনা, যে আজকে গোটা ভারতবর্ষে তোড়পাড় হচ্ছে ধর্ষণ কাণ্ড নিয়ে। এবং আপনারা এটাও জানেন যে আজকে যারা ধর্ষণের শিকার হচ্ছে এবং যারা ধর্ষণ করছে তারা সবাই আজকে যুবক এবং ছাত্র সম্প্রদায়। আজকে ভারতবর্ষের পার্লামেন্ট আইন পাস করা হয়েছে, ধর্ষণ বন্ধ করার জন্য আইন পাস করা হয়েছে। আপনারা কেউ জোর দিয়ে বলতে পারবেন না যে এরপর ধর্ষণ বন্ধ হয়েছে, আবার ধর্ষণ হচ্ছে। মূল সমস্যাটা যেখানে, যে সমস্যার জন্য যুব সম্প্রদায়কে, ছাত্র সম্প্রদায়কে তার চরিত্র হারিয়ে ফেলছে, সেই সমস্যাগুলোকে বন্ধ না করে আজকে আইন পাস করে দেখানো হচ্ছে যে আমরা ধর্ষণ বন্ধ করব। সম্ভব নয়। কারণ আজকে একটা ছাত্রের নৈতিক অধঃপতনের অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের শিক্ষাঙ্গনগুলি। আমাদের একটা ছাত্রের নৈতিক অধঃপতনের কারণ হচ্ছে আজকের শিক্ষা ব্যবস্থা। আজকে একটা ছাত্রের নৈতিক অধঃপতনের কারণ হচ্ছে আজকের পাশ্চাত্যের ধার করা উলঙ্গ বার কালচারের নোংরা সংস্কৃতি, আজকে ব্লু ফিল্মের কালচার, আজকে চলচ্চিত্রের কালচারের মাধ্যম দিয়ে আজকে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে, আজকে মদের লাইসেন্স দিয়ে আমরা দেখছি যে যুব সম্প্রদায়কে মাদকাসক্ত করা হচ্ছে, তারপরে ধর্ষণ বন্ধ করার জন্য আইন পাস করা হচ্ছে। এই ধরনের চিটিংবাজি বিষয় আমাদের আজকে সরকাররা করছে, আমাদেরকে বুঝাচ্ছে, আমরা সেটা বুঝছি। আজকে এই সমস্ত মদের লাইসেন্স বন্ধ না করে, আজকে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বন্ধ না করে, আজকে বার কালচার বন্ধ না করে, আজকে অপসংস্কৃতির যে সমস্ত খারাপ কাজগুলো হচ্ছে সেগুলো বন্ধ না করে যদি ধর্ষণ বন্ধ করার যে আইন পাস করা হয়, প্রকৃত অর্থে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। আজকে আমি একটা তথ্য দেখছিলাম, আমার কাছে সে তথ্য রয়েছে, আমি কালকে নেট থেকে করছিলাম যে আমাদের যে ক্রাইম রিপোর্ট যে রয়েছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টে প্রতি বছর আপনার বেরোয়, সেখানে বলা হচ্ছে 1972 সালে যে নারীদের ধর্ষণ হতো 2012তে এসে সেটা 902% বেড়েছে। আগেকার লোক শিক্ষিত কম ছিল, এখনকার লোক শিক্ষিত বেশি। ধর্ষণ কেন বাড়লো? আজকে মিরাতুন্নাহার সহ বিভিন্ন নারী নেত্রী, কয়েকদিন আগে আমাদের কলকাতা জামাতের প্রোগ্রাম হলো, সেখানে পোশাকের ব্যাপারে বলা হয়েছিল বলে প্রচুর আলোড়ন তৈরি হয়েছে। এদের লজ্জা করা উচিত। এরা নারীদের নয়, এরা পুরুষদের মুখোশ হিসেবে কথা বলছে। আজকে কথা দিবালোকের নয়, পরিষ্কার যে আজকে বার কালচার, অশ্লীল পোশাক আশাক একটা মেজর সমস্যা হচ্ছে আমাদের সমাজে। আজকে পুরুষকে ইসলামের কথা বলেনি যে কোনো মুসলিম বা কোনো নারী উলঙ্গ হয়ে যাবে তাকে ধর্ষণ করে, এটা ইসলাম বলেনি। কারণ কোরআন স্পষ্ট হয়ে বলেছে আমাদের, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পুরুষ তার চোখকে নিচে নামিয়ে চলবে। কিন্তু পাশাপাশি ইসলাম এটাও বলেছে যে কোনো একটা নারী তার দেহকে উন্মুক্তভাবে সে চলতে পারে না, তাকে তার পর্দার আড়ালে তাকে রাখতে হবে। আজকে দেখা গেছে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন চ্যানেলে আমাদের যে 30 তারিখে যে প্রোগ্রাম হয়েছে কলকাতার, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে যদি বুকে হাত দিয়ে আমরা ভাবি তাহলে দেখবো প্রত্যেকটা পুরুষই চায় যে কোনো নারী অশ্লীল হয়ে নগ্ন হয়ে যাক, এটা পুরুষের বাসনা। কিন্তু প্রত্যেকটা নারীকে আজকে পুরুষরা সে কথা শেখাচ্ছে এবং নারীরা ভাবছে সেটাই আমাদের স্বাধীনতা। আজকে যদি নারীরা তাদের পোশাক আশাক, তাদের কালচার সঠিকভাবে রাখে, তারা সেটা নারীদের জন্য মঙ্গলজনক। অথচ নারী নেত্রীর নামে এরা সরকারের দালালি করছে, এরা আপনার ও সমস্ত কুপমণ্ডপ, ও সমস্ত চরিত্রহীন, মূল্যবোধহীন ব্যক্তিদের আজকে দালালি করছে। তাদের লজ্জা করে না তাদের? আজকে খুবই দুঃখজনক ঘটনা এটা আমরা দেখছি। আজকে যে কথাগুলো আজকে আপনি হক কথা বললে সে বিশাল কঠিন হয়ে যাচ্ছে আপনার কাছে। আজকে কে জানে না যে আজকে মদের জন্য, আজকে ব্লু ফিল্মের জন্য, আজকে কলেজে র্যাগিং ইপটিংয়ের জন্য, আজকে মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থার জন্য, আজকে নারীদের টপ প্যান্ট আর নোংরামের জন্য আজকে ধর্ষণের কাণ্ড ঘটছে, এটা কে জানে না? আজকে এখানে রিপোর্ট আমরা যদি আমি বলি তাহলে দেখবো যে আজকে এই ধর্ষণ কাণ্ড হচ্ছে, এখানে বলা হয়েছে যে ধর্ষণ কাণ্ডের মধ্যে ফ্যামিলি থেকে কতজন ধর্ষণ হয়েছে ভারতবর্ষে এবং পারিপার্শ্বিক বন্ধু বান্ধব থেকে কতজন ধর্ষণ হয়েছে। এখানে রিপোর্ট বলছে 56% ধর্ষণ হয়েছে তাদের পরিচিত বন্ধু এবং বান্ধবের কাছ থেকে। এটা কি জন্য হয়েছে? এটা এমনি হয়ে গেছে? তো আজকে প্রশ্ন আমাদের সামনে দেখা দিয়েছে। শুধু তাই না, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 30,000-এর মতো ধর্ষণ ঘটনা ঘটেছে। তো এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে আজকে আমাদের যে মূল্যবোধ, সে মূল্যবোধ আমাদের মধ্যে নেই। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া আজকে যুব সম্প্রদায়কে এবং ছাত্র সম্প্রদায়কে সেই শিক্ষা দিতে চাই। আমরা চাই যে ইকরা বিস্মি রাব্বিকা আল্লাযী খালাক, যে শিক্ষা স্রষ্টার কথা বলে, যে শিক্ষা মানুষের কথা বলে, যে শিক্ষা মানবতার কথা বলে, যে শিক্ষা
হত্যার কথা বলে না, যে শিক্ষা ইফটিজিংয়ের শিক্ষা দেয় না, যে শিক্ষা র্যাগিংকে ঘৃণা করতে শেখায়, যে শিক্ষা পিতামাতাকে শ্রদ্ধা করতে শেখায়, যে শিক্ষা মানুষকে সৎ হতে শেখায়, যে শিক্ষা সুদবিহীন অর্থনৈতিক সমস্ত কথা বলে, যে শিক্ষা সমাজকে গড়ার কথা বলে, সে কোরআনের শিক্ষা আমরা আজকে ছাত্র যুব সম্প্রদায়কে দিতে চাই। আজকে আমরা এই স্পষ্ট হয়ে বলতে চাই, সেটা হচ্ছে আজকে যে নারী নেতৃত্ব যারা দিচ্ছে, এসএফআই, টিএমসিপি, সিপি, পিএসইউ থেকে শুরু করে যত সংগঠন রাজ্যে কাজ করছে, আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি যে আসুন আদর্শকে সামনে রেখে লড়াই করুন। আজকে দাঙ্গা সৃষ্টি করে, কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষকে ভুল পথে পরিচালিত করে আন্দোলন হতে পারে না। আজকে আদর্শিক লড়াই জায়গাতে আসুন। স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন ইন্ডিয়া মনে করে ইসলাম হচ্ছে সে একটা আদর্শ, যে আদর্শের মাধ্যম দিয়ে একটা ছাত্র, একটা যুবক তার সঠিক শিক্ষা পেতে পারে, একটা ছাত্র এবং যুব সম্প্রদায় সঠিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে পারে, এবং একটা ছাত্র এবং যুব সম্প্রদায় প্রকৃততে সমাজকে পরিচালনা করতে পারে। আপনারা জানেন যে আজকে এসআইওর বিভিন্ন পলিসি প্রোগ্রাম রয়েছে, এসআইওর বিভিন্ন কর্মসূচি রয়েছে, এবং সেই পলিসি প্রোগ্রাম এবং কর্মসূচিকে সামনে রেখে এসআইও সারা ভারতবর্ষে কাজ করছে। ইভেন পশ্চিমবঙ্গে আমরা আমাদের পলিসি প্রোগ্রাম, আমাদের কর্মসূচি, আমাদের দাবি দেওয়া আমরা ছাত্র যুবকদের কাছে পৌঁছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে পশ্চিমবঙ্গের অসংখ্য জায়গায়, অসংখ্য কলেজে, অসংখ্য বিশ্ববিদ্যালয়, অসংখ্য গ্রাম গঞ্জে, শহরে, নগরে আজকে এসআইওর শাখা প্রতিষ্ঠা হচ্ছে, এসআইও তারা আন্দোলন গড়ে তুলছে, এবং হাজার হাজার যুব সম্প্রদায় তাদের ভুল বুঝতে পেরে, তাদের এই পাশ্চাত্যের নোংরা আদর্শকে পরিত্যাগ করে আজকে তারা দিকে দিকে আজকে ইসলামের আলোয় আসছে। এবং এই বিপ্লব, এই আন্দোলন আগামীতে আরো জোরদার হবে বলে আমরা আশা করি। এবং আন্দোলনের জ্বরে আজকে যারা আজকে বাতিল মতবাদে ধৈর্য ধরি, যারা আজকে এ সমস্ত কথাগুলো বলছে, যারা আজকে মানে প্রকৃততে মানুষের সত্যের পথ থেকে মানুষকে বিচ্যুত করার চেষ্টা করছে, তাদের সে আওয়াজ খুবই ভঙ্গুর, খুবই হালকা, সেটা আজকে প্রমাণিত হবে। এবং এখানে অনেক গার্জিয়ান রয়েছেন, অনেক বাবাজি রয়েছেন, অনেক মহিলা রয়েছেন। আমি আপনাদের উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো যে আপনার সন্তানকে যদি আপনি প্রকৃততে মানুষ করতে যান, আপনার সন্তানের কাছ থেকে যদি আপনি দোয়া পেতে চান, আপনার সন্তানের কাছ থেকে যদি আমি বৃদ্ধ বয়সে মার খেতে না চান, গালি খেতে না চান, আপনার সন্তানের কাছ থেকে যদি আপনি মানে আপনার সততা পেতে চান, তাহলে আজকে এসআইওর সঙ্গে আপনার সন্তানকে জুড়ে দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে এসআইওর সঙ্গে জুড়ে দেওয়া মানে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে না। কারণ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া যারা নেতৃত্ব দিচ্ছে, যারা পরিচালনা করছে, যারা সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে, কেউ গণ্ড মূর্খ নয়। তারা আজকে সমাজ পরিচালনা করার জন্য তারা এমবিবিএস হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা প্রফেসর হচ্ছে, তারা ডক্টর হচ্ছে, তারা সমস্ত কিছু অর্জন করছে, তারা বিশ্ব ইতিহাস তারা পড়ছে। কারণ আজকে পড়া প্রয়োজন রয়েছে আমাদের, কিন্তু কোরআন এবং হাদিসকে বাদ দেওয়া নয়। কোরআন এবং হাদিসকে আমরা সাথে নিয়ে চলতে চাইছি। আমরা মনে করি যে জ্ঞানের ক্ষেত্রে 1 নম্বর আমাদের কোরআনকে রাখা উচিত, এটাই সাইও মনে করে। 2 নম্বর আমরা মনে করি জ্ঞানের ক্ষেত্রে আমাদের হাদিসকে 2 নম্বর রাখতে হবে, সিরাতকে রাখতে হবে। তারপর আমরা মনে করি 3 নম্বর হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, এটা প্রয়োজন রয়েছে আমাদের। আজকে যদি আপনার সন্তানকে আমাদের সঙ্গে জুড়ে দেন, তাহলে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আপনার সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের, আমরাই দায়িত্ব নিচ্ছি। হতে পারে এসআইওর ছেলেদের ভুল আছে, হতে পারে এসআইওর অনেক কাজে ভুল আছে, হতে পারে, কারণ আমরা ছেলে, আমরা কাজ করি, আমরা অনেক ভুল কথা বলতে পারি, আমরা হয়তো মারপিটে করতে অনেক কিছু করতে পারি। কিন্তু আপনাদের অভিভাবক হিসাবে, পিতা হিসাবে, মা হিসাবে আপনাদের সংশোধন করবেন, এটা আমরা চাই। তাহলে আজকে আপনারা যারা সম্মেলনে এসছেন, খুব অল্প সময়ের মধ্যে আমি বললাম কয়েকটা কথা, তো অল্প সময়ের জন্য আপনারা বললাম আর কি। তো আপনারা যারা এখানে এসছেন, আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের যারা সন্তান রয়েছে, কারণ এসআইওর হাজার হাজার বুক ব্যাংক রয়েছে, এসআইওর হাজার হাজার লাইব্রেরি রয়েছে, এসআইওর হাজার হাজার স্কলারশিপ আমরা দিয়ে থাকি প্রতি বছর। প্রায় এসআইও হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মাধ্যমিক এবং পিজি, বিএড প্রত্যেকটা সাবজেক্টে আমরা প্রায় বলা যেতে পারে 80 থেকে 1 কোটি টাকা আমরা দিয়ে থাকি। মাধ্যমিক ছাত্রদের আমরা আলাদা দিয়ে থাকি। এর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সরকারি বেসরকারি যত রকম স্কলারশিপ রয়েছে, আইডিবি সহ সমস্ত জায়গায় এসআইও তার পদচারণা রয়েছে, এবং বিভিন্ন জায়গাতে এসআইও মুভমেন্ট পরিচালনা করছে। আপনারা জানেন যে রিজার্ভেশনের মামলার ক্ষেত্রে এসআইও একটা ভালো ভূমিকা নিয়েছিল। মুর্শিদাবাদে আলিগড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার ব্যাপারে এসআইও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আর কি, যে মুর্শিদাবাদ আলিগড় ইউনিভার্সিটি বন্ধ করার বিরুদ্ধে যে বন্ধ করা দেওয়ার জন্য যে চক্রান্ত কাজ করেছিল, এবং যেটা সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করা তৈরি করেছিল, যে রাহুল সিনহা, তার বিরুদ্ধে এসআইও জোরদার আন্দোলন করেছে। আলহামদুলিল্লাহ সেটা সফল হয়েছে। তা আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে আমরা আমাদের এই বক্তব্যকে আমরা তুলে ধরছি। ফলে এসআইও একটা পুরোদমে ইসলামী ছাত্র আন্দোলন, যারা ইসলামকে সামনে রেখে ছাত্রদের গড়ে তুলতে চায়, ছাত্রদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে চায়, যাতে ছাত্ররা এই সমাজ পরিচালনা করতে পারে, যাতে ছাত্ররা দেশ পরিচালনা করতে পারে, যাতে ছাত্ররা সমাজে নেতৃত্ব দিতে পারে, সমাজকে এই পঙ্কিলতা, অশ্লীলতা, নগ্নতা, খারাপি থেকে আজকে বাঁচাতে পারে, তার দায়িত্ব এসআইও নিয়েছে। আজকে আমরা আহ্বান করব স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়াকে জানুন, এবং স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সাথে আপনার সন্তানকে জুড়ে দিন, আপনার আত্মীয় স্বজনকে জুড়ে দিন, আপনার ছাত্রকে জুড়ে দিন, আপনার প্রতিবেশী যে সমস্ত ভাই বাবাজি রয়েছে, যাদের সন্তানরা আজকে
অনেক গার্জেনকে আমাদেরকে বলেছে যে ভাই আমার ছেলেকে এমবিবিএস করলাম, আমার ছেলেকে এমএ পড়ালাম, কই আমার ছেলে আমাকে খেতে দিচ্ছে না, আমার ছেলে আমাকে গাল দিচ্ছে। অনেক ছেলেকে দেখেছি দাঁড়িয়ে পেশাব করে, অনেকে দেখছি মদ খাচ্ছে, অনেকে শুনছি বাবা আমার ছেলে তো ভালো পড়াশোনা করার পরে একটা মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করে বসে আছে। তা আজকে যদি আমাদের পরকালীন চেতনা না থাকে, যদি কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, তাহলে আজকে আমাদের ছাত্র যুবকের বিপদে যাবেই। কারণ আমাদেরকে সে শিক্ষা ব্যবস্থা সেটা দেওয়া হচ্ছে। তার আজকে শেষায় মনে করে সেটা হচ্ছে যদি আমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে ছাত্র যুবকদের মধ্যে ইসলামকে উপস্থাপন করতে পারি, ইসলামকে অনুসরণ করতে পারি, তাহলে ছাত্র যুবকেরা দেশের সমাজের কর্ণধার হতে পারে। এবং আজকে যে সমস্ত ব্যক্তিরা আজকে ইসলামকে কোণঠাসা করছে, যে সমস্ত ব্যক্তিরা আজকে সমাজকে পরিচালনা করছে বিপথে, তাদের আমরা উত্তম জবাব ইনশাআল্লাহ আমরা দিতে পারি আর কি। আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করেন। আমি আসসালামু আলাইকুম।